এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে। আমি কোয়েল। কি কাণ্ড ঘটছে, কি কাণ্ড ঘটছে, জোর যার মুলুক তার। হ্যাঁ, এখন একটা আবার শুরু হলো। আজকে সকাল থেকে ভাবছিলাম যে কিরে বাবা, এই আকাশবাণী বিক্রি করে করে রেভিনিউ কামাচ্ছে না তো? এই আকাশবাণী দিদির যারা সাঁকরেত রয়েছে তাদের তো একটা সুন্দর জিনিস হয়েছে, অনেকক্ষণ ধরে হাইলাইট মানে ওই লাইভ করে যাবে, আবার সেই পার্টগুলোকে ছেড়ে ছেড়ে হাইলাইট ছাড়বে, মানে কোনো খাটনি নেই। ও একটা করা হয়েছে, ন্যায় বিচার হচ্ছে, শাস্তি দেওয়া হবে, একটা বালিকা বাকরা বানানো হয়েছে এই প্রীতমকে, তাকে নিয়ে বিচার সভা বসছে, সেখানে ইনভেস্টিগেটিং অফিসার আবার কী সব বলছে, মানে জানি না বাবা, এরা সব আবার মিডিয়া হাউসের পেয়ে গেছে বোধহয়, লাইসেন্স পেয়ে গেছে, এরা সব রিপোর্টার হয়ে গেছে, এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে যা যা হবে সেগুলো তোমরা এসে সোশ্যাল মিডিয়াতে রিপোর্টিং করবে। হ্যাঁ, মানুষজন বসে আছে, মানে আজকাল আমি দেখছি এই জিনিসটা যে ওয়াইটিতে ভাই সব পাওয়া যায়। হ্যাঁ, ডাক্তার, ব্যারিস্টার, তারপর লয়ার, আর কি কি, আর মানে সব 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 এখন সব হয়ে গেছে। তারপর হচ্ছে যে সেবামূলক কাজকর্ম চলছে, ওয়াইটি সাফাই, সেইটাও হলো। আর তারপরে হচ্ছে এবার হচ্ছে এরা রিপোর্টারও এসে গেছে, কি কি হচ্ছে না হচ্ছে সেগুলো পাবলিককে জানানো হবে। তারপর হচ্ছে ঘন্টার পর ঘন্টা লাইভ হবে। দারুণ দারুণ। আকাশবাণী বিক্রি আজকে হলো না, না কেন, বাণী কিছু আসেনি তো? যাই হোক, আসি ব্যাপারটা। এখন একটা জিনিস হয়েছে, কে কাকে ফোন করেছিল। তো বলছি, এটা কি কোনো তর্কের বিষয়? কে কাকে ফোন করেছিল ওই রেকর্ডটা আমরা শুনেছি। ওখানে বলা হচ্ছে কে বলেছে তোমাকে, মানে দিশানিকে বলা হচ্ছে তোমাকে কে বলেছে আমি তোমার বাবার সাথে যোগাযোগ করতে চেয়েছি। সেখানে দিশানি বলছে যে আমি তো সেটাই শুনলাম। তারপরে ওর বাবা উত্তর দিল, কিমা দিদি ফোন করেছিল, কিমা দিদি ফোন করে বলেছে ওই দিদি মানে আকাশবাণী দিদি কথা বলতে চায়, ওর মায়ের সাথে কথা বলতে চায়, তাই ওর বাবা বলছে যে আমার সাথে কথা বললেই বেটার হয়। এই হচ্ছে গল্প। কে করেছিল আর কে রিসিভ করেছিল দিয়ে কি হবে? যদি আমি তর্কের খাতিরে ধরেই নিই যে দিশানিই করেছিল, একটা মানুষকে তুমি সমানে খুঁচিয়ে যাবে, কথা বলতে চাই, কথা বলতে চাই, কথা বলতে চাই। ভাই, ওর মা বাবা অত বোঝে না। ওর মা বাবা যদি কল করেও থাকে তাতে কি হলো? এখান থেকে তো স্পষ্ট ওই রেকর্ডিংটায় উনি তো নিজেই বলছেন, আমি প্রথম থেকে 1.5 মাস থেকে তোমাকে সতর্ক করে যাচ্ছি, তোমাকে অনেক রকমভাবে বলছি যে তুমি আমার কাছে এসো, মানে এরকম টাইপের ব্যাপার, তুমি আমার সাথে কোনোভাবে যোগাযোগ করনি, এটা পর্যন্ত বলছেন। মানে কি ভাই, কি, মানে উনি ওনার সাথে যোগাযোগ করতেই হবে। মানে এটা কোন আইনে রয়েছে যে একজন মানবাধিকার কর্মী, হিউম্যান রাইটসের একজন, উনি যাকে বলবেন যে তুমি আমার সাথে কথা বলবে, তো সে বাধ্য কথা বলতে, মানে এই টাইপের জিনিসও চলে। মানে এটা কি কোনো কোর্টের অর্ডার ছিল যে এইটা তোমার হচ্ছে আইন, মানে আইনি একটা নোটিশ এসছে তো তোমার এই মানুষের সাথে দেখা করতেই হবে, বসতেই হবে, সে বাধ্য। মানে যে টাইপের রেকর্ডিং আমরা দেখলাম, রীতিমতো ধমক চমক চলছে। একটা বাচ্চা মেয়েকে, বাচ্চাই বলবো, ওই 21-22 বছরটা এমন কিছু বয়স নয়, সেখানে সেই মেয়েটাকে বলা হচ্ছে যে তুমি এই 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 করবে, তোমাকে এইভাবে ভিডিও করতে হবে, পুরো মানে একদম সাংঘাতিক লেভেলের ম্যানুপুলেশন চলছে, পুরো ম্যানুপুলেট করছে যে তুমি এইটাই বলবে। সেখানে ওই মেয়েটি বলছে ঠিক আছে আমি বলে দেবো, বলছে তুমি এই বার্তাটা সোশ্যাল মিডিয়াতে দাও যে আমার হয়ে যদি তুমি ভিডিও করো, আমাকে নিয়ে যদি ভিডিও করো, তাহলে পরে আমি তোমার এগেনস্টে কেস করব। মানে চিন্তা করো, কে কাকে নিয়ে তার চ্যানেলে ভিডিও করবে সেটাও উনি ঠিক করে দেবেন। কেউ যদি কারুর পাশে গিয়ে দাঁড়ায়, তাহলে উনি চাইছেন যার পাশে দাঁড়িয়েছে মানুষটা, মানুষগুলো অনেকেই তো ওর পাশে দাঁড়িয়েছে, তাদের এগেনস্টেও কথা বলুক। মানে ভাবতে পারছো, মানে এরা কিভাবে কমপ্লিকেটেড করেছে বিষয়গুলো। এবার ভাবো এরা কিভাবে
এই ঝিমিকেও ম্যানুপুলেট করেছে। এখন তো আমি বুঝতে পারছি ঝিমি অবশ্য ওই রকমই, ও কোনো দিন এসে ওই তো পোল তো খুলেই দিয়েছিল, অনেক কিছু বলেই দিয়েছিল, তারপরেও এসে মানে কি বলবো, মানে আত্মসম্মান বোধ দেখছি এদের চলেই গেছে। তারপরেও এসে দেখছি মানুষ বলছে ও ওরকম বলে, ওর কোনো ব্যাপার নেই, ও তো ওরকম মেন্টালি আনস্টেবল, ওই জন্য ও ওরকম যা ইচ্ছা তাই বলে, এরকম একটা ব্যাপার। তো ম্যানুপুলেশনটা সাংঘাতিক লেভেলে হলো, একটা মানুষের এগেনস্টে কেস করবার হুমকি পর্যন্ত দিতে বলছে যে এরকম 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 করে বলো। তারপরে অদ্ভুত বিষয় হচ্ছে, সেখানে এই মেয়েটি যখন বলছে যে আমার এগেনস্টেও অনেকে ভিডিও করে, তাহলে আপনি কিন্তু এটাও অ্যাসিওর করুন যে ওই তরফ থেকে কোনো ভিডিও আসবে না। সেখানে উনি প্লাস হচ্ছে ও যখন বলছে যে তাহলে উনি বলছেন তাহলে তুমি কেস করো, ও যখন বলছে যে হ্যাঁ আমি কেস করব, আপনি সেখানে হেল্প করবেন, এরকম একটা কথা বললেন, তখন উনি কিন্তু গা ঝাড়া দিয়ে দিলেন। উনি বললেন যে আমার পক্ষে তো এগুলো এত দেখা সম্ভব না, আমি তোমাকে বলে দিতে পারি কিভাবে কিভাবে তুমি কেসটা করবে, এটা তোমাকে আমি বলে দিতে পারি। মানে উনি একজনেরই ঠিকা নিয়ে রেখেছেন। এদিকে উনি মানব অধিকার কর্মী, মানে চিন্তা করা যায়, মানে উনি মানব অধিকার বলতে কি বোঝেন, মানে কিছু কিছু পার্টিকুলার মানুষ মানে যারা ওনার কে বাটারিং অয়েলিং করবে, সাধারণ মানুষের জন্য উনি নন, মানে সমাজের জন্য উনি নন, উনি ওই একজনকেই ধরে রেখেছেন, মানে যে হচ্ছে ওয়াইটির সব থেকে বেশি একটা কন্ট্রোভার্সিয়াল ফিগার, তাকে দেখে মানে ধরে রেখেছে। ওনার ব্যাপারটাই হচ্ছে তাই। তারপরে একটা প্রশ্ন দেখছি এখন উঠছে, সেটা হচ্ছে ওকে মানে এই যে একটা কথা সবাই মানে ভিউয়ার্সরা পর্যন্ত তুলেছে যে ওকে কেন ধমক চমক দেওয়া হয়েছে, কেন অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম টেনে এনে ওকে বলতে বলা হবে যে তাকে বলো ক্ষমা চাইতে, সেখানে এক্সপ্ল্যানেশন কি আসছে, তার সব সাকরেতগুলো এখন এক্সপ্ল্যানেশন কি দিচ্ছে, যে কেউ যদি আমাকে হয়ে গালাগালি দেয়, তাহলে গালাগালি সেরকম কিছু হয়নি, কেউ যদি আমার হয়ে কিছু বলে তাহলে দায় সেটা আমার। তাহলে এই লজিকেই ধরি, এই যে একটা বললো না যে আমার সাথে কারোর ঝামেলা হয়েছে, যদি এরকম ধরে নিই ওই দিকের মানুষটা আমাকে বাজে বাজে কথা বলেছে, তাহলে সেই মানুষটা আমার কাছে ক্ষমা চাইবে এবং আমার হয়ে মানে ওর হয়ে যে করেছে ভিডিও বা কিছু, সেও ক্ষমা চাইবে। তাহলে মানে সে এটা দাঁড়াচ্ছে যে দিশানি করিয়েছে কাউকে দিয়ে। তাহলে ওই লজিকেই এবার ধরি যে এই যে বিট্টুকে এবং আমাকে বিভিন্নভাবে অ্যাটাক করা হতো, তাহলে আমরা যে বলতাম যে এইটা করাচ্ছে ওই পালবাড়ি, তখন কেন বলা হতো কে কোনটায় কোন ভিডিও করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তাহলে কেন বলা হতো যে ওরা কিছু বলছে না? তাহলে এইটা আবার কিন্তু ওই লজিকে প্রমাণ হয়ে গেল যে বাড়ি কিন্তু কন্ট্রোভার্সি করায়, কারণ পালবাড়ির সিসিটিভি ফুটেজ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে চলে যাচ্ছে কি করে? হ্যাঁ, সিসিটিভি ফুটেজের কথাই বলবো, কারণ বিট্টুর এগেনস্টে এরকম একটা কথা এসেছিল যে বিট্টু নাকি টাকা চুরি করেছে। তো এইটা যদি ও করে থাকে, যদি ধরেও নিয়ে করেছে, তাহলে এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করে জানলো? বিট্টু যদি মাটন খেতে চায় না কি মুরগির মাংস খেতে চায়, এরকম যদি কথা হয়, তাহলে সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করে জানলো? তারপরে মানে যা হয় তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে করানো হয়, কিন্তু তাহলে ধরে নেওয়া যায় যে ঝিমির হয়ে আজ পর্যন্ত যারাই এই দিশানিকে গালাগালি করেছে সেগুলো সমস্ত তার মানে এই ঝিমি করেছে। দেখো, দিশানি কিন্তু এসে এত সোশ্যাল মিডিয়াতে উত্তর দেয় না, অনেক কিছু যে এই উত্তর বেশি দেয়, কিন্তু এই ঝিমি এখন কিন্তু ও দেয়ই না, দিশানি কিন্তু উত্তরই দেয় না। তার মানে বোঝাই যাচ্ছে যে ঝিমি কিন্তু এই কন্ট্রোভার্সিগুলো নিজে করে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়েও করায়। তাহলে এটাও কিন্তু আমরা ধরে নিতে পারি যে এই যে দিশানিকে যে টাইপের অপমান করা হয়েছে, এর জন্য কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ক্ষমা চাইবে এবং ঝিমিও
ক্ষমা চাইবে, কারণ এগুলো কিন্তু ঝিমি এবং পালবাড়ি করিয়েছে। এবং শুধু দিশানিকে কেন, এই আমার কাছে ক্ষমা চাইবে, বিট্টুর কাছে ক্ষমা চাইবে, কারণ বিট্টুরও তো ওই বাড়িতে কি কি হয়েছিল সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জানার কথা ছিল না। তার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়েই এরা করিয়েছে, নাহলে ভেতরের খবর মানুষ জানবে কি করে, তাই না? এই যে একটা জাস্টিফিকেশন দিচ্ছিল না যে কেন সঞ্জয় দাকে ক্ষমা চাওয়ানো কথা উনি ওকে দিয়ে বলিয়েছে, তার কারণ হচ্ছে বলবেই, কারণ ওনাদের মনে হয়েছে যে সঞ্জয় দা ভিডিও করেছে দিশানির কথাতে। তাহলে আমিও বলি যে এরাও কিন্তু ভিডিও করেছে দিশানির এগেনস্টে ঝিমির কথায়, প্লাস আমাদের যতজনের এগেনস্টে কথা বলেছে সেটা কিন্তু সম্পূর্ণ পালবাড়ির কথায়, তাই না? কি তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু কতটা আমি ঠিক বললাম কি ভুল বললাম। চলো আবার আসছি নতুন ভিডিও নিয়ে, টাটা।